পুজোকে সামনে রেখে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আমরা কথা বলছিলাম, বলতে বলতে ওই প্রশ্ন বা ওই বিষয় সামনে চলে এসেছিল যে সরকারের এই টাকা দেওয়ার বিষয়টা বিভিন্ন ক্লাবকে পুজো করার জন্য, এটা কি আসলে অর্থের বিনিময়ে আনুগত্য কেনা? এর একটা জবাব অবশ্য পার্থসারথী দিতে চাইছিলেন, আমি তখন আটকেছিলাম। আমি জিএসটি প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে পার্থসারথী এই প্রশ্নে যদি আপনার কিছু বলার থাকে আমরা শুনবো। আমি এইটুকু বলবো যে এটা কোনো আনুগত্যর ব্যাপার নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুজোকে প্রমোট করার জন্য যেভাবে রাজ্যের পুজোকে যে অনুদান দেওয়া বা এগুলো যে হেল্প করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তাতে কিন্তু পুজোর সঙ্গে যে কোটি কোটি মানুষের পেট বা বাণিজ্য জড়িত তাকে উৎসাহিত। অনেকেই মনে করেছিলেন যে এই টাকা দেওয়ার প্রক্রিয়াটাকে অনেকেই মনে করেছিলেন আনুগত্য কেনা। আপনি জানেন এই নিয়ে আইনি লড়াই পর্যন্ত হয়েছে, হাইকোর্ট অব্দি গড়িয়েছে, এবং হাইকোর্টও বারণ করেনি সরকারের এই ব্যাপারে সিদ্ধান্তকে, হাইকোর্ট বাধা দেয়নি, কিন্তু হাইকোর্ট শুধু বলেছে যে ক্লাবগুলোকে হিসেব দিতে হবে, যেটা লাস্ট যে হাইকোর্টের নির্দেশ, সেখানেও যদি কেউ হিসেব না দেন পরের বছর টাকা পাবেন না। কিন্তু মূল যে জায়গাটা, যে এই ক্লাবগুলো মানেই যুবশক্তি এবং রাজ্য জুড়ে এই বিপুল সংখ্যক যুবশক্তিকে নিজেদের দিকে নিয়ে আসার একটা অস্ত্র হচ্ছে পুজোয় টাকা দেওয়া। না, আমি সেটা দেখছি না একেবারেই পার্থদা, কারণ আমি বরং দেখছি এই যুবশক্তিকে কেন্দ্র করে একটা বাণিজ্য গড়ে উঠছে এবং একটা জীবিকা সংস্থান। এবং পুজোর এই 4 দিনে আমরা এমনি বলে থাকি যে 365 দিনে বাঙালি যা রোজগার না করে, বাঙালি ব্যবসা করে, এই বাঙালি তো আর এই ব্যবসা করে এই পুজোর 4-5 দিনে যেটুকু বাঙালির হয়, এবং বাঙালি এই পুজোর জন্য হাত পিত্তেশ করে বসে থাকে। এবং পুজোকে প্রমোট করা মানে এটাকে আন্তর্জাতিকীকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পুজোর আজকে এর সঙ্গে কোনো আনুগত্যের প্রশ্নই আসছে না। এবং উৎসবকে ব্যবহার করা রাজনীতিতে নতুন কি? আমি সেই জন্যই সঞ্জিত আপনাকে প্রশ্নটা করেছিলাম যে প্রধানমন্ত্রী 15ই আগস্ট ঘোষণা করলেন যে আমরা জিএসটি কমাবো, কিন্তু কখন কমাবো? দিওয়ালি গিফট, অর্থাৎ তিনিও তো উৎসবকে ব্যবহার করলেন। দেখুন, জিএসটি সবসময়ের জন্য মানুষের যে কষ্ট, যে জায়গাটা ছিল প্রান্তিক মানুষের যে জায়গাটা, সেখান থেকে তিনি মুক্ত করেছেন। এবং এই জিএসটিটা ধরুন, এই যে বলছেন যে পুজোর সময় আজকে যখন তেলের দাম বাড়ে তখন বলেন, যখন তেলের দাম কমে তখনও তো হয় যে কখন পুজো দেখে তো কমে, কমেছে। যখন ক্রুড অয়েলের দাম বিশ্ববাজারে, যে ক্রুড অয়েলের দাম তার নিরিখে আমাদের যে পেট্রোল ডিজেল বা জ্বালানির দাম, সেটা কি ঠিক? আপনি জানেন এই ব্যাপারটা? আমি একটা কথা বলি, একটা বিশ্ববাজারে যে জায়গায় যখন তেলটা যে পরিমাণে কেনা হয়, যে সেসটা বসে, পশ্চিমবঙ্গের সেসটা এত বেশি আছে বলে 105 টাকা, পাশের রাজ্য দেখুন 100 টাকার নিচে। কেন? তাহলে আপনি চেষ্টা বসিয়ে রেখে তো এই যে পয়সা কালেক্ট হচ্ছে, তবে না দান খরচ করছেন, এই জায়গাটা বলার আগে আপনি আপনার মুখ্যমন্ত্রীকে বলুন না যে শেষটা কমিয়ে দিতে, রাজ্যের শেষ কমিয়ে দিলে তো মানুষ সুবিধা পাবে। তাহলে কিন্তু মেলা খেলা রেলা এই যে পয়সাটা দিতে পারবেন না, এই জায়গা থেকে তো উৎস, এই জায়গা থেকে তো ইনকাম। আপনি এই যে জিএসটি কমিয়ে দিয়েছে মানুষের উপকারের জন্য, আপনি শেষ কমাচ্ছেন না কোথায়? আপনি এই ঘুরিয়ে যে পয়সাটা দিচ্ছেন, আমাদের আজকের আলোচনা ক্রুড অয়েলের দাম নিয়েও ছিল না, পেট্রোল ডিজেলের দাম নিয়েও ছিল না। আপনি যে লাইনটা বলছিলেন সেই লাইনে আমি যে প্রশ্নটা করেছিলাম, আপনি বলছিলেন যে যখন দাম কমে জ্বালানি তেলের, তখন তো বলেন না। আমি জানতে চাইছিলাম লাস্ট কবে দাম কমেছে? বলতে গেলে তো কমতে হবে, সেই সুযোগই তো দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। দেখুন, যে জায়গাটায় রয়েছে, যখন দাম কমেছিল কিছুদিন 6 মাস 8 মাস আগে থেকে, যে দাম মোদি জামানায় কবে দাম কমেছে? মোদি জামানায় পর তেলের দাম বেড়েছে 72 টাকা লিটার থেকে আজকে 105 টাকা লিটারে কবে কমেছে? না, 105 টাকা যে দেখুন আন্তর্জাতিক বাজারে যদি বিতর্কে চলে যাচ্ছি, সঞ্জিত আমি বলছি যে যখন 15ই আগস্ট প্রধানমন্ত্রী জানতেন সিদ্ধান্ত হয়ে গেছে জিএসটি কমিয়ে দেওয়া হবে, তাহলে সেটা 30 আগস্টের মধ্যেই কমিয়ে দেওয়া যেত, 28 আগস্ট 25 আগস্ট কমিয়ে দেওয়া যেত। মানে উনি চমক দিতে ভালোবাসেন, আবার নতুন করে একটা কমাবার কথা কমিয়েছেন, ক্যাবিনেটেরও তো একটা সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হয়েছে। জিএসটির সঙ্গে ক্যাবিনেটের কি সম্পর্ক? বলবে তো, আরে ঘোষণা যখন উনি মনে করেছেন, যখন জনগণের মানুষের প্রান্তিক মানুষকে সুবিধা দেওয়ার জন্য উৎসবকে ব্যবহার করেছেন কিনা আমি সেটাই বলছি। না, উৎসব নির্বাচনের আগে মোদিও উৎসবকেই ব্যবহার করেছে। উৎসবকে, এটা দেখুন উৎসবের সময় যেটা হয়েছে বলে বলছেন, কিন্তু মানুষকে তো সুবিধা দেওয়া হলো, মানুষকে তো মানে এই কষ্ট থেকে তো লাঘব হলো। আমরা বিতর্কে ছিলাম, দুর্গাপুজোকে আপনি বলছেন ব্যবহার করছে রাজ্যের শাসক দল, আমি বলছি কেন্দ্রীয় সরকারও তো উৎসবকে ব্যবহার করছে। দীপাবলি সারা ভারতবর্ষের উৎসব, দিওয়ালিকে সামনে রেখে যখন প্রধানমন্ত্রী ঘোষণা করছেন, আমি কেন ভাববো না যে প্রধানমন্ত্রী উৎসবকে ব্যবহার করছে? পার্থদা, ওনারা কিন্তু দীপাবলি বলেন না, ওনারা দিওয়ালি বলেন। দীপাবলি
দিওয়ালি দেখুন, আমাদের দলটা তো সর্বভারতীয় আঞ্চলিক না, দল নয় আপনাদের তো। গো বলার আমাদের দল। না গো বলেন না, সারা ভারতবর্ষ শাসন করছে। সারা ভারতবর্ষ বলতে শাসন আপনারা করলেও তো সর্বভারতীয় দল। দল থেকে এখন আঞ্চলিক দলে আপনারা তকমা। একটা গো বলার আপনারা কিন্তু কেন্দ্রিক দল। আঞ্চলিক দলে তকমা লাগানোর পরও সর্বভারতীয় দুর্গাপূজা সাধারণ থেকে সম্পাদক বলেন। এই রামনবমীকে ভুলটাকে আপনাদের আপনারা বেশি চিনতে। সংশোধন করুন। আমরা আপনাদের সর্বভারতীয় চিন্তা দল, রামনবমী আমাদের নিয়ে। সর্বভারতীয়কে ব্যালেন্স করে চলতে হয়। আপনারা অতএব সমস্ত রামনবমী অঙ্গ চিন্তা রাজ্য করেন। আমাদের প্রতিনিধি এবং দুর্গাপূজা আমরা আপনাদের রয়েছি। কথা নয়। বারবার আপনারা আলোচনাটাকে ফোকাস থেকে দূরে টেনে নিয়ে চলে যাচ্ছেন, আমি আবার টেনে তাকে ফোকাসে নিয়ে আসার চেষ্টা করছি। যে জায়গায় আলোচনাটা ছিল, উৎসবকে সব রাজনৈতিক দল ব্যবহার করে, সঞ্জিত আপনার দলও করে, সেন্ট্রালি করে, এটা আপনি স্বীকার করবেন কি করবেন? না আমাদের দেখুন যে জায়গায় উৎসব মুখর, যে জায়গায় আমাদের শুভেচ্ছা বিনিময় সবকিছু থাকে, আমরা এটা করতেই হয়, এটা সকলের জন্য থাকে। তো সেই জায়গা জিএসটি থেকে তো উৎসবের পরেও কমানো যেত, উৎসবের অনেক আগে, আগস্ট মাসে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে। আগে করেছে, তাই জন্যই তো আগে করেছে। যদি পরে ঘোষণা হতো তাহলে প্রধানমন্ত্রী যদি বলতেন যে ইয়ের পরে, তাহলে পরে ঘোষণা করতো। আগে করেছে বলেই তাই করে। প্রধানমন্ত্রী তো তখনই বললেন যেটা দীপাবলিকে পহলে আপকা হাত মে ডাবল লাড্ডু এরকম কিছু একটা বলেছিলেন। দীপাবলির বা দিওয়ালির কথা তিনি উল্লেখ করে বলেছিলেন। এটা কি দিল্লি কা লাড্ডু? না দিল্লির লাড্ডু এটা তো আপনাদের চোখে বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখুন, আমাদের সকলকে প্রান্তিক মানুষ প্রত্যেকের কথা ভাবতে হয়, প্রত্যেকের কথা ভাবেন নরেন্দ্র দামোদর দাস মোদীজি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী সকলের কথা ভাবেন। সে পশ্চিমবঙ্গ বলুন আর তামিলনাড়ু বলুন, মুম্বাই বলুন, সকলের কথা ভেবে এই জায়গা থেকে রিলিফ দিয়েছেন যে জিএসটি কমানো হবে, তাই করেছেন। কিন্তু আরেকটা জিনিস যেখানে পার্থক সারথী বা আমাদের এখানকার রাজ্যের সরকারের যে রাজ্য সরকারি কর্মীরা তারা আশা করেছিলেন, এ নিয়ে প্রচুর একটা কি বলবো একটা ঢেউ উঠেছিল যে তারা একটা ডিএ পাবেন এবং পুজোর আগে সেই ডিএর ঘোষণা আলটিমেটলি রাজ্য সরকারের তরফে করা হতে পারে। সেই শিক্ষাটা কিন্তু ছেড়েনি, সেই শিক্ষাটা ছেড়েনি হয়তো এই মুহূর্তে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো সুখবর আসতে চলেছে। না সেটা তো পুজোর আগে হলে সেটাই সব থেকে আইডিয়াল সময় ছিল, কিন্তু তারপরে আর আদৌ হবে কিনা লোকের সন্দেহ হয়ে উঠেছে। কিন্তু পুজোর কোনো চমক আলাদা করে দেন না, ওনার সারা বছরই উনি মানুষের জন্য কাজ করেন, ওনার ওই পুজোকে বেছে নেওয়ার দরকার হয় না। চমক কি করে দেবেন? চমক তো একের পর এক দিয়ে যাচ্ছেন, পয়সা দিয়ে যাচ্ছেন, কিন্তু দেখুন এই যে সরকারি কর্মচারীদের দিয়ে কেন দেওয়া হচ্ছে না? দিয়ে দিলে তো আর ভোট বাড়বে না, ক্লাবগুলোকে দরকার, এখানে পয়সা দিলে ভোট আসবে, তার জন্য এই কাজ করছেন, এখানে বলে লাভ নেই। আপনারা এই যে জায়গাটা যেটা করছেন, এটা একের পর এক যে জায়গাগুলো পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন, কিন্তু এবারও বলছি যতই পয়সা দিন, যতই উৎসব করুন, 5% ভোট সরবে এবং এই 26-এ আমরা দিবা স্বপ্ন, এটা অঙ্ক বলছে। এটা তো দাবি পাল্টা দাবির ব্যাপার, কিন্তু আমি যে মূল জায়গায় আসতে চাইছি যে রাজ্য সরকারি কর্মীদের পাওনা ডিএ এবং মামলাটা এমন জায়গায় আছে যে কার্যত সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের দিতে হবে, কার্যত বলেছে, এবং তারপরে তারও কিছু ফাইন লাইন্স আছে, সেগুলো নিয়ে এখন বোধহয় আলোচনা চলছে। কিন্তু পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের ভেতরে একটা আশা তৈরি হয়েছিল, একটা রোটেও ছিল এরকম যে রাজ্য সরকারের কাছ থেকে বড় খবর আসতে পারে, কিন্তু আলটিমেটলি এলো না। পুজোর যে অনুদান সেটা কিন্তু প্রায় ডবল হয়ে গেল, 70 ছিল সেটা প্রায় 1,10,000 চলে গেল, কিন্তু রাজ্য সরকারি কর্মীরা সেরকম কিছু পেল না। এটা তো আদালতের নির্দেশের সঙ্গে আপনি বলেছেন যে এটা নিয়ে আলোচনা চলছে, এবং আলোচনা চলছে। এবারে পুজোর আগে এলো কি পুজোর পরে এলো সেটা বড় কথা নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় মানুষের পাশে আছেন, এবং এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, এটা ঠিকই একটা সমাধান উনি বার করবেন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে উৎসব নিয়ে সবাই রাজনীতি করতে চায়, এত বড় একটা উৎসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ব্যবহার করতে পারলেন। উৎসব নিয়ে তো উনি রাজনীতি করেন না, উনি তো মানুষকে 26,000 চাকরি চলে গেল, তাদের কি চাকরি হবে? এবং তারপরে হচ্ছে কি এই যে ডিএ দিয়ে লাভ কি হবে? ডিএ দিয়ে তো লাভ নেই সরকারের। এই 85,000, 1,15,000, 1,10,000 এই সব দিলে লাভ আছে, এখানে দিলে ভোট কিনতে পারবে। কোন সরকারি কর্মচারীদের জন্য ওনার মাথা ব্যথা নেই। উৎসব নিয়ে রাজনীতি হয় না, তাহলে দুর্গাপুজোর থিম কি করে হয় যে পরিযায়ী শ্রমিক ফেরত আসছে? দুর্গাপুজোর থিম হয় যে বাঙালি বলে ভিন রাজ্যে কেউ নিগৃহীত হচ্ছে। দেখুন এটা তো খুব সত্যি কথা, এগুলো তো সবই রাজনৈতিক ইস্যু। বাঙালিদের উপর যে নির্যাতন হয়েছে, আমি পশ্চিমবঙ্গের বাইরে তো বাঙালি, বাঙালিদের উপর নির্যাতন নিয়ে তো থিম হলে এটা তো বড় বাঙালি বাঙালিদের উপর অত্যাচার, বাঙালি রাজ্যে বাঙালিদের উপর, প্রত্যেকটা রাজ্যে খুন হচ্ছে। দেখুন বাঙালি আর রোহিঙ্গা তারাও বাঙালি, তারে বাংলা কথা বলে, তার জন্যই এই কথাটা আসছে। কোথায় বাঙালিদের উপর? কোন রাজ্যে রোহিঙ্গা হয়?
আরশোলা যদি পাখি হয়, আরশোলা পাখি হয়, আরশোলা পাখি নেই। এইভাবে আপনাদের বানানো রাজ্যের যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা যখন জানছেন, আর আমাদের কেন, তাহলে আপনারা কেন এই জিনিসগুলো বসে দিচ্ছেন? কেন এসআইআর হতে গেলে এত কথা বলছেন? এসআইআর হচ্ছে যখন হোক, আপনারা কেন চ্যালেঞ্জ করছেন? 2002 সালে হয়েছিল, 2003 হয়েছিল, আবার ভোট আপনাদের কমে, আপনারা সরকারে থাকবেন। আচ্ছা, ভালো কথা। এই প্রশ্নটা যখন এলো, পার্থ সারথী আমাকে একটা কথা বলুন। কালকেও রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন কর্ণাটকের একটি পার্টিকুলার কেন্দ্রে 6000 ভোটের কারচুপি হয়েছে। তিনি বারবার বলছেন ভোট চোর, গদি চোর। আপনারা মনে করছেন যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বিজেপি ভোট চুরি করছে? বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছেন যে লাইমলাইট তো রাহুল গান্ধীকে নিচ্ছে, সেজন্য কি আপনারা অত জোরে বলছেন না? রাহুল গান্ধী নিশ্চয়ই প্রশংসনীয় কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন থেকেই বলেছেন যে ব্যালটে ভোট ফেরানো হোক, সেটা আপনি জানেন পার্থদা। এবং ব্যালটে ভোট সারা পৃথিবীতে অধিকাংশ দেশে ব্যালটে ভোট হয়। ইভিএম নিয়ে যে একটা কারচুপি আছে, এটা নিয়ে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। এবং তাহলে এই যে 3টে ট্রাম যে আপনারা এলেন, তাহলে কি ভোট চুরি হয়েছে? তাহলে এখানে কেন বলছেন না? 3টে ট্রাম তো আপনারা রয়েছেন, তাহলে 3টে ট্রামে ভোট চুরি হয়েছে পশ্চিমবঙ্গে? তৃণমূল চুরি করে তবেই তো এসেছে। এই জায়গাটার উত্তরটা আপনি আগে দিন না, যে 3টে ট্রাম রয়েছেন, 3টে ট্রামে চুরি করেছেন, তাহলে পশ্চিমবঙ্গের কথা কেন বলছেন না? আপনারা এই জায়গাটাতে কেন বলছেন না? আপনারা এই যে সর্বভারতের ক্ষেত্রে আপনি বলছেন, নিজে যখন ক্ষমতায় আছেন তখন বলছেন, আরে আপনি আচারে পরম আগে ধর্ম, আগে সেই জায়গাটা বলুন যে পশ্চিমবঙ্গে তৃণমূল 3টে ট্রামে আছে, এখানে বলবো কি করে? এখানে ব্যালট পুকুর বসে পাওয়া যায়, ভোটের তৃণমূল কর্মী খেয়ে নেয়, তারপরে বলছেন তৃণমূল বুথ ভিত্তিক যে লড়াই পারেন না, ভীত সন্ত্রস্ত করে মানুষকে ভোটই দিতে সংগঠনই নেই না, তথ্য নেই নয়। কিন্তু একদিক থেকে সঞ্জিত আপনারা উত্তেজিত হচ্ছেন কেন? তৃণমূল কংগ্রেস ভোট চুরি নিয়ে যদি ওই একই রকম তেজে এই রাজ্যে প্রচারে নামতো, অন্তত তারা তো ওটা করছে না, যেহেতু এটা কংগ্রেসের তা, সেই জন্য তৃণমূল বেশি খেলছে। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভা আমি বলছি যে প্র্যাকটিক্যালি পথে যেভাবে কংগ্রেস, রাহুল গান্ধী এভাবে এটা নিয়ে বিহারে পথে নেমেছেন, আজকে কেরালে পথে নেমেছেন, সেই রকম ভাবে তৃণমূল কংগ্রেস, এটা কংগ্রেসের তাস, তৃণমূল ওই জন্য খেলছে না। আপনারা স্বস্তিতে আছেন। তৃণমূল বরাবরই বিজেপি ভোট চুরি খেলার কোনো জায়গা নেই, তিনি তো নিজেই জানেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাধারণ মানুষ ভোট দিতে পারে না, খেলবে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এক নন, এটা তো মানবেন। তাহলে আপনারা যে নরেন্দ্র মোদী সম্পর্কে যে বলেন একটা, যে আপনারা যখন 2014 উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, এখন যে উনি একদম মানে আন্তর্জাতিক ভোট চোর হিসেবে ওনার আন্তর্জাতিক ভোট চোর বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে ইয়ে দিন, তথ্য দিন, দিতে পেরেছে রাহুল গান্ধী, কেন দিতে পারেন? তাহলে এরকম হাজার একটা কোর্ট খোলা আছে, কোর্ট তো বলছে যে আপনি তথ্য দিন, একটা জায়গায় তথ্য দিতে পারছে না, কি বলছে? রাহুল গান্ধী। কিন্তু সঞ্জিত, আপনারা তো তৃণমূল কংগ্রেসকে ভোট চোর বলছেন, আপনারা বলছেন এই রাজ্য থেকে 1 কোটির বেশি মানুষের নাম নাকি মুছে যাবে ভোটার তালিকা থেকে। এই করেই তো সরকারটা রয়েছে আজকে। প্রত্যেকটা ইয়েতে পশ্চিমবঙ্গে যে 3 যে পঞ্চায়েত ভোট বলুন, কর্পোরেশন ইলেকশন বলুন, কোন ইলেকশনটা ইলেকশনের মতন হয়? সব জায়গাতেই তো গাজোয়ারি এবং ইভিএম বলুন, ইয়েতে বলুন, সব জায়গায় চুরি করে আজকে জিতে এই জায়গায় রয়েছে। কোথায়? ত্রিপুরায় কিসে? আরে কেউ যদি ক্যান্ডিডেট না দিতে পারে তাহলে কি করে? এখানে প্রধান বিরোধী সংগঠন কে বলেছে? আজকে আমাদের সংগঠন আমাদেরকে হারে নিঃশ্বাস ফেলছি, আপনারা ভয় পাচ্ছেন যে সারাদিন মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে যাবার সময় বিজেপির আতঙ্কে আতঙ্কিত হয়ে যাচ্ছে। মোদীজিকে ভয় পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেও প্রোপাগান্ডা করে ভাবছেন আমরা কোনো প্রোপাগান্ডা করছি না, আপনারা যে প্রোপাগান্ডা চালাচ্ছেন সেইটাতে মানুষ এক মিনিট, আমি জানি না কেউ ঘোষণা করেননি, ঘোষিতভাবে বলেননি, কিন্তু তবুও একটু আগে আমরা কথা বলছিলাম না যে পুজোকে রাজনৈতিকভাবে ব্যবহার, এবং আমি এই প্রশ্ন পার্থ সারথীকে করেছিলাম যে পরিযায়ী শ্রমিক কি করে থিম হয়, বা বাঙালির উপর অত্যাচার যদি কখনো কোথাও কোনো জায়গায় পুজোয় থিম হয়, তাহলে বুঝতে হবে যে রাজনৈতিক ইস্যু পুজোর থিম মানে পুজোর ব্যবহার। ঠিক একইভাবে সঞ্জিত, যখন
কলকাতার কোনো পুজোয় যদি গিয়ে কেউ দেখেন যে এখানে এত নকল ভোটার, এটা থিমের অংশ বা অন্তত কোনোভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে, মানে যেহেতু অপারেশন সিন্দুর রিপ্রেজেন্টেড হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এই ধরনের কিছু সেখানে দেখতে পাওয়া অসম্ভব কিছু নয়। অর্থাৎ একই ব্যাপার, সবই টাকার এপিট আর ওপিট। আপনারাও যথেষ্ট ব্যবহার করছেন পুজোকে। দেখুন, অপারেশন সিন্দুর এটা তো সারা পৃথিবী ব্যাপী আমাদের একটা প্রোগ্রাম, সবাই গিয়েছিলেন। ওনার রক্তে নাকি সিন্দুর আছে উনি বলেছিলেন, মোদিজি বলেছিলেন ওনার রক্তে সিঁদুর দৌড়াচ্ছে। খুব মনে আছে আপনার পার্থদা? এটা মানে রক্তে সিঁদুর দৌড়াচ্ছে, রক্তে সিঁদুর, সিঁদুরটাকে আপনারা তাহলে মানেন না নাকি? উনি তো না, অপারেশন সিন্দুর না, অপারেশন সিন্দুরের সঙ্গে রক্তে সিঁদুর, না না, সেনাবাহিনী যে লড়াই দিয়েছে তাকে মানি। আরে সেনাবাহিনীকে সম্মান করেন না, হাইকোর্টকে মানেন না, সুপ্রিম কোর্টকে। আপনারা এমন একটা দল আজকে এই অপারেশন সিন্দুরের যে ঘটনা চলছে সেখানে আপনাদের ডোনাল্ড ট্রাম্প আপনাদের থামিয়ে দিয়েছে। মানে আমরা ডোনাল্ড ট্রাম্প কি আপনাদের কেউ হয়? ভারতবর্ষের গৌরবকে বলুন, আরে ডোনাল্ড ট্রাম্পের কথা কেন আসছেন? আরে এই যে সিন্দুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করেছেন, তাহলে কেন বলছেন আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কেউ না, ডোনাল্ড ট্রাম্প সম্মান বাড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কেউ হয় না, ডোনাল্ড ট্রাম্প। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরে গেছে তো, তার মধ্যেও দেখুন যার নাম তোলা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী চেঞ্জ করে এই নাম পাঠিয়েছে। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য কোন রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা দেওয়া হয়। কেন তারা পছন্দ হয় না বলে? সারা পৃথিবীর যেভাবে আপনি নিশ্চয়ই জানেন সঞ্জিত যে কলকাতায় একটা বড় পুজো হচ্ছে যার থিম হচ্ছে অপারেশন সিন্দুর, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এটা বেসিক্যালি বিজেপির প্রোপাগান্ডা, কারণ একজন বিজেপি নেতা বসে আছেন ওই পুজোর মাথায়। দেখুন, যেখানে ওই পুজোটা হচ্ছে অপারেশন সিন্দুরকে যদি তুলে ধরে, এখানে তো গৌরবময় অধ্যায় এবং সবাইকে সাপোর্ট করা উচিত। হ্যাঁ, যেমন রাম মন্দির তিনি তুলে ধরেছিলেন, রাম মন্দির তুলে ধরেছেন, এখন এটা তুলে ধরছেন, পার্থরা কি সাপোর্ট করবে? কেন আমি জানতে চাইছি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কি অপারেশন সিন্দুরের থিম দেখতে যাবেন? সবাইকে দলমত নির্বিশেষে সাপোর্ট করা উচিত। ওরা সেটাকে বিপণন করছে, সেনাবাহিনীর যে বীরত্বের কাহিনী তাকে বিপণন করে। সেনাবাহিনীর বীরত্বকে আমরা তুলে ধরছি, আপনারা কেন অস্বীকার করছেন? আপনারা পাশে দাঁড়ান, সেনাবাহিনী তো পাশে দাঁড়ান না। সেনাবাহিনীকে নিয়ে আপনারা তো কথা বলেন সারাদিন। আপনারা কি বলেছেন? দলের নেত্রী কথা বলছে, আপনাদের মন্ত্রী কি কথা বলেছে? সোফিয়া কুরেশি সম্পর্কে বলেছেন মন্ত্রী কি, তার জন্য তাকে মানুষ ভুল করে তার সাজা দিয়েছে, তাকে বলেছে, তাকে ভৎসনা করেছে, তাকে বলা দিয়েছে। আর তাতে আপনি ধরুন মানুষ যদি আপনারাও তো বলেন কি, আপনি সোফিয়া কুরেশি সম্পর্কে আপনারা ওই ধরনের মন্তব্য করেন? আরে কেউ একজন কোন একজন ব্যক্তি যদি বলে থাকে তাকে তো তার দল তো কন্ডেম করেছে, তাকে তো ভৎসনা করেছে, খুন করবে, তারপর বলবেন আমার। এটা আজকের আলোচনার বিষয় ছিল না, আমার আলোচনার বিষয় ছিল যে কতটা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কারণে বিভিন্ন পুজোকে। আমি এই জন্য জানতে চাইছি যদি থিম যদি অপারেশন সিন্দুর হয়, এটা কি রাজনৈতিক ব্যবহার? অবশ্যই। হ্যাঁ, সেইটা কিভাবে আপনি এক্সপ্লেন করুন। এটা তো অপারেশন সিন্দুর ভারতীয় সেনাবাহিনীর গৌরব গাথা, তার একটা বড় জিত, ঐতিহাসিক জিত একটা শত্রু দেশের বিরুদ্ধে। সেইটাকে থিম করে যদি কেউ পুজো করে, জিত তো হয়নি। হাতের কাছে পাক অধিকৃত কাশ্মীরকে পেয়েও ছেড়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। যুদ্ধ তো মাঝখানে থামিয়ে দেওয়া হয়েছে, ডিফারেন্ট ইস্যু। সেটা নিয়ে আর্গুমেন্ট হলে আরো 1 ঘন্টা আলোচনা চলবে। আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি অপারেশন সিন্দুর তার পুজোর থিম হয়, সেটাকে আমরা কি রাজনৈতিক রিপ্রেজেন্টেশন ধরবো নাকি এটা দেশাত্মবোধ? এটা দেশাত্মবোধ কখনোই নয়, কারণ ওনাদের মধ্যে দেশাত্মবোধ নেই। ওনাদের মধ্যে সঞ্জিত আপনি বলবেন, আমি সময় দেবো, আগে ওকে শেষ করুন। না, ওনারা চিরকাল ব্রিটিশের দালালি করেছেন। স্বাধীনতার যুদ্ধে কংগ্রেস বা অন্যান্য দলগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, বিজেপি বা আরএসএস, এই পুজোটার মাথায় একজন বিজেপি নেতা, এটাই কি অন্যতম কারণ যে রাজনৈতিক পুজো? এই পুজোতে গত বছর রাম মন্দির তৈরি হয়েছিল, এটা কি অন্যতম কারণ যে এটা বিজেপির হয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছেন? দেশের কোন সেনাদের প্রতি তাদের কোনো দরদ নেই। তিনি নরেন্দ্র মোদীর মুখটাকে তুলে ধরতে চাইছেন, আর কিছুই নয়। এবার সঞ্জিত বলুন।
দেখুন, সিন্দুর নিয়ে যে জিনিসটা হচ্ছে, প্রত্যেকটা প্রান্তিক মানুষ কলকাতা শহরে আসে, তো সেখানে মানুষ দেখবে, মানুষ সবসময়ের জন্যই দেখছে এবং আরো বেশি এটাকে তুলে ধরলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। এবং সেইটা তো কৃতিত্ব, সেটা কার কৃতিত্ব? সেনাবাহিনীদের কৃতিত্ব তুলে ধরা হচ্ছে। তাহলে এখানে রাগ হওয়ার তো কোনো কারণ নেই, এখানে তো কোনো রকম ভাবে ধর্মাচরণে কিছু হচ্ছে না, সিন্দুরকে তুলে ধরা হচ্ছে। তো সেই জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সিন্দুরের অপারেশন সিন্দুরের প্রচারে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে গিয়ে থাকেন, তাহলে তো তার উচিত কলকাতা শহরে যারা অপারেশন সিন্দুর থিম করছে সেই পুজোতে একবার ঘুরে যাওয়া। আসা উচিত তো, এখানে তো রাজনীতি করার কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বরং দেখুক, চাক্ষুষ করুক, এবং দেখলে সে বলতে পারবে যে আমি তো ঘুরে এসেছি বিশ্বের দরবারে, আজকে আমি আমার কলকাতা শহরে এলাম। কিন্তু তিনি আসবেন না, কারণ তিনি রাজনীতি করবেন। আর পরিযায়ী শ্রমিক নিয়ে যেটা হচ্ছে, কোথায় পরিযায়ী শ্রমিক? পরিযায়ী শ্রমিক আসবে কোথায়? পরিযায়ী শ্রমিক এই ডেটা আছে আপনাদের কাছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যতটুকু আমি বুঝি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি আপনার ওই পুজোর সংগঠকরা আদৌ নিমন্ত্রণ করবেন? কারণ তারা, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, যিনি ওই পুজোটা করেন তিনি আপনার দলের নেতা, তিনি কি এই সৌজন্য দেখাবেন যে আপনি তো অপারেশন সিন্দুরের প্রচারে গিয়েছিলেন, আপনি আমাদের পুজো মণ্ডপে আসুন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজের থেকে যাবেন না যতক্ষণ না আমন্ত্রণ পান। তাকে কি আমন্ত্রণ করবে? আপনারা কি এতটাই অরাজনৈতিক হতে পারবে? না না, অরাজনৈতিক না। এই যে প্রশ্নটা যেটা করেছেন, শুনুন, একটা জিনিস এখানে বোঝার আছে। উনি এখানে যখন কলকাতার বুকে পুজো হচ্ছে, সবাইকে তো নিমন্ত্রণ হয় না। তিনি যদি স্বেচ্ছায় যদি মনে করেন আমি এই এত বড় একটা ইয়েতে গিয়েছিলাম বিশ্বের ইয়েতে, আমি আসতেই পারি। আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেখানে তিনি যদি স্বেচ্ছায়, কেন তিনি স্বেচ্ছায় আসতে যাবেন বিনা আমন্ত্রণে? তাহলে বিনা নিমন্ত্রণ, যখন নিমন্ত্রণ করলে উনি যে গ্রহণ করবেন এই সিওরিটি বাকি আছে? নাই থাকতে পারে। তাহলে তো তিনি তো এমনিও আসতে পারেন। এটা তো সৌজন্য হতে পারে। আপনি গিয়েছেন অপারেশন সিন্দুরের প্রচারে, দেশের সরকারের প্রতিনিধি হয়ে, আপনি এই শহরের মানুষ, আপনি আমাদের মণ্ডপে আসুন। একদম ঠিক সেম জায়গাটাতে। সেই সৌজন্য কোথায়? আজ অব্দি আমার কাছে খবর নেই এরকম কিছু হয়েছে। আমি বলছি এই সৌজন্যতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেন যে এত বড় জিনিস কেউ করছে না, আপনি করছেন, তাহলে আসি আমি আপনার এখানে। যাবেন কেন? কেন যেচে যাবেন কেন? তাহলে আমিও ওখানে ওনাকে যেচে নেমন্তন্ন করলে যে নেমন্তন্ন নেবেন তার গ্যারান্টি কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন এটা আপনারা বাণিজ্যিকীকরণ করছেন। বাণিজ্যিকীকরণ কিসের? এই যে জায়গাটা, তাহলে উনি অন্য দিক ওনার দিক থেকে কেন হাত বাড়িয়ে দিচ্ছেন না? তাহলে উনি আসবেন না, তাহলে ইনি কেন যাবেন? এই কথাটা আমাকে বলুন। বিজেপিকে প্রমোট করা হচ্ছে, এটা সেনাকে প্রমোট করা হচ্ছে, সেনাকে প্রমোট করা হচ্ছে। আপনারা আতঙ্কিত, সেনাবাহিনী বিজেপি বলছেন। আপনারা এই জায়গাটাকে সরিয়ে দিন, ভাবুন যে সেনাকে, সেনার গর্বকে তুলে ধরা হচ্ছে, তাহলেই দেখবেন কোন আসলে রাবণের উপাসক। আমরা রাবণের উপাসক নয়, আপনারা কিসের উপাসক? গান্ধী হত্যাকারী গডসের উপাসক। আচ্ছা, আমরা আমাদের হাতে সময় প্রায় কমে এসেছে। পার্থ, আপনাকে শুধু মনে করিয়ে দেবো যে রাম মন্দির যখন এখানে হলো, এই পুজোতেই হয়েছিল, পুজো চলাকালীন তখন পুজো কমিটি অভিযোগ করছে যে এখানে যাতে লোক না ঢোকে, পুলিশ তার জন্য আটকে দিচ্ছে, বিভিন্ন রাস্তা আটকে দিচ্ছে। মানে মনে হচ্ছে যেন পুজো নিয়ে, উৎসব নিয়ে একদম মানে সব থেকে কদর্য রাজনীতি দেখছে। দেখুন পার্থদা, আপনি জানেন দেশপ্রিয় পার্কে যখন বড় দুর্গার পুজো হয়েছিল, সেটাকে নিয়ে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল। সেই থেকে শিক্ষা নিয়ে আমি রাম মন্দিরের কথা বলছি, পুজো আপনি ভুলে গেছেন অভিযোগ সপ্তমীর সন্ধ্যায় নাকি ওখানে যাতে লোক না ঢোকে তার ব্যবস্থা করছে পুলিশ। পার্ক থেকে শিক্ষা নিয়ে পুলিশ এবার থেকে প্রতিটা বড় বড় মণ্ডপে, সে আপনি শুধু এটা রাম মন্দির দেখালে হবে না, প্রত্যেকটা পুজোর ক্ষেত্রেই এরকম খবর আছে যে পুলিশ যখন দেখেন প্রচুর ভিড় হচ্ছে, তখন কন্ট্রোল করার জন্য পুলিশ কিছু কিছু জায়গা ব্যারিকেড করে দেয়। বা এটা তাই ছিল, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ছিল না। কি বলেন সমজিৎ? দেখুন, এটা যদি আজকে সেই জায়গাটায় উদ্দেশ্য না থাকতো, তাহলে কিভাবে, তাহলে কলকাতার এতগুলো শহরে পুজো হচ্ছিল, শুধু খালি একটা জায়গায় কেন হলো? আজকে এই পুজোটা আপনাকে একটা জায়গায় হচ্ছে, এই জায়গাটাই তো কিসের ভিত্তিতে বলছেন আপনি একটা জায়গায় হচ্ছে? এই জায়গাটাতেই তো একাধিক জায়গায় হচ্ছে, একাধিক জায়গায় যে জায়গাটায় হয়েছে সেই সব শহরের একজন অন্যতম বড় তৃণমূল নেতা, যিনি ক্যাবিনেট মেম্বার, তিনি একজন মন্ত্রী, তার পুজো আটকে দেওয়া হয়েছিল, আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। তিনি হয়তো আইন মানেননি, বা সেই যে বুর্জ খলিফার যে জায়গাটা করেছেন তার জন্য এই কথাটা বলছেন। সেই জায়গাটা এখানে সমস্ত এখানে যেহেতু রাম মন্দির করা হয়েছিল, মানুষকে দেখতে দেবো না, মানুষকে আসতে দেবো না, এবং সেই জায়গাটার জন্য এবারেও দেখুন না সিন্দুর হচ্ছে, তারপরে কত শুরু থেকে বাধা, এবার পুজোর পরেও কত বাধা দেবেন আপনাদের। দেখুন, একটা
প্রশাসন চালান। আপনারা যদি প্রশাসনের মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষভাবে নিরপেক্ষতা প্রশাসন রাখার চালান। দায়িত্ব আপনাদের। আমাদের হাতে আজকে সময় শেষ, থামতে হবে। সঞ্জিত এবং পার্থ, আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। আমরা শুধু চাইবো যে পুলিশ বলছে, এই রাজ্যের পুলিশ তো বলবেই, আমার ধারণা অন্তত মুখে আমরা দেখলাম রাজ্যের শহরের পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার বলছেন আমাদের এই প্রস্তুতি থাকে 6 মাসের, অর্থাৎ 6 মাস আগে থেকে পুলিশ পরিকল্পনা করে রাখে যাতে নির্বিঘ্নে বাঙালির এই সব থেকে বড় উৎসব পালন করা যায়। আমরা আশা করব যে এবারের উৎসব নির্বিঘ্নে এবং একই রকম গ্র্যান্ডারের মধ্যে দিয়ে আমরা পালন করতে পারবো। অনেক ধন্যবাদ আরেকবার আপনাদের দুজনকে। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।